স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। 18টি শীর্ষ সম্মেলন পার হলো দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ঐক্য ও সহযোগিতার ক্ষেত্র সার্ক কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারছে তা নিয়ে রয়েছে নানা প্রশ্ন। রাষ্ট্রপ্রধানদের সৌজন্য দেখা সাক্ষাতের মধ্যেই বলতে গেলে সীমাবদ্ধ থাকছে সার্কের কার্যক্রম। বিশ্বের বিভিন্ন আঞ্চলিক জোট যখন দেশগুলোর স্বার্থ রক্ষায় তৎপর, তখন সার্ক কোনো গতি পাচ্ছে না। কেন এই অবস্থা? কেন এই অঞ্চলে একটি শক্তিশালী জোট গড়ে তুলতে পারছে না সার্ক? সেগুলি নিয়ে আজকে আলোচনা করব। জোটে কি জোটে কথা বলতে আজ আমাদের সঙ্গে আছেন বৈশাখী টেলিভিশনের প্রধান সম্পাদক মঞ্জুরুল হাসান বুলবুল, এবং আমাদের সঙ্গে যোগ দিবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর দেলোয়ার হোসেন, এবং নেপাল থেকে যোগ দেবেন আমাদের সহকর্মী সুলতানা রহমান। বুলবুল ভাই, প্রথমেই বলতে হবে যে এক রকমের হতাশাই আজকের শীর্ষ সম্মেলনেও আমরা দেখেছি। হতাশা নেতৃত্বের মধ্যে আছে, এই অঞ্চলের মানুষের মধ্যে আছে, এবং এই সার্ক সংশ্লিষ্ট যারা আছেন তাদের মধ্যেও হতাশা আছে। কারণ প্রত্যাশার যেই যতটুকু ছিল সেই অনুযায়ী আসলে সার্ক কার্যক্রম করতে পারছে না, এবং বিশেষ করে বাংলাদেশের মানুষের প্রত্যাশাটা একটু বেশি, কারণ এই মাটিতে সার্কের পথ চলা শুরু হয়েছিল। প্রত্যাশাটা আসলে মূলত কি কারণে থেমে থাকছে? অর্জনের গতিটা এত স্লথ কেন? প্রত্যাশার অঙ্কটা হয়তো আমরা একটু পরে কষবো, কিন্তু আপনি যদি যে সম্মেলনটির উদ্বোধন হলো আমরা যা প্রত্যক্ষ করলাম, এটির মধ্যে আশাবাদিতা হচ্ছে খুব চমৎকার কতগুলি কথামালা আমরা শুনেছি। আশাবাদিতার জায়গা হলো যে ফ্রেজগুলি আমরা বারবার শুনি: কানেক্টিভিটি, বাণিজ্য ভারসাম্য, বিনিয়োগ বৃদ্ধি, পারস্পরিক অবিশ্বাস দূর করা, এই চমৎকার কথাগুলি, এবং যত ছোট দেশ তত চমৎকার ভাষণ। আর কিন্তু আপনি যদি দেখেন যে এই সার্ক সম্মেলনের কার্যকর অকার্যকর হওয়ার জন্যে সবসময়ই যেটিকে দায়ী করা হয় বা চিহ্নিত করা হয় সেটি হচ্ছে পাকিস্তান এবং ভারতের সম্পর্ক। ভারত হচ্ছে সবচেয়ে বড় দেশ, তার একটা সদিচ্ছা আমরা প্রত্যাশা করি, এবং পাকিস্তান ভারতের পারস্পরিক অনাস্থা, পারস্পরিক অবিশ্বাস কিন্তু যে কোনো দেশের চাইতে, এই অঞ্চলের যে কোনো দেশের চাইতে বেশি। এই সম্মেলনে কিন্তু সেটা এত প্রকটভাবে দৃশ্যমান হলো, এত, আমি যদি বাংলায় বাজে শব্দই ব্যবহার করি, এত অশ্লীলভাবে দৃশ্যমান হলো যে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সম্মেলনে এসেও তারা কিন্তু কোনো আনুষ্ঠানিক বৈঠক করলেন না। মুখ দেখাদেখি হলো শুধুমাত্র উদ্বোধনী অধিবেশন, আর কোথাও তারা বসলেন না পর্যন্ত। এবং নরেন্দ্র মোদীর যদি ভাষণের দিকে আপনি তাকান, তিনি খুব স্পষ্টভাবে তার ভাষণে মুম্বাই ঘটনার কথা স্মরণ করলেন, এবং মুম্বাই ঘটনা ঘটেছিল এই নভেম্বরের 26 তারিখেই, এবং সেই ঘটনায় 142 জন মানুষ মারা গিয়েছিল। এবং তিনি সরাসরি পাকিস্তানের নাম উচ্চারণ না করলেও বললেন যারা এইসব সন্ত্রাসের মদতদাতা তাদের চিহ্নিত করলেন, এবং এই আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে আপনি যে বাধার কথা বললেন, একটি বড় বাধার কথা তিনি উল্লেখ করলেন। তো কাজে সব মিলিয়ে যেটি আমি এই সম্মেলনে দেখলাম যে ধারাবাহিকভাবে তো হতাশার মধ্যে আমরা ছিলাম, এর চাইতে বরং দ্বিপক্ষীয় যে যেমন ধরুন বাংলাদেশ ভারতের সম্পর্ক যদি আপনি বলেন, সার্ক ফোরামে যতটা অর্জিত হয়েছে তার চাইতে কিন্তু দ্বিপক্ষীয় ক্ষেত্রে অনেকটা বেশি অর্জিত হয়েছে। সার্কের ক্ষেত্রে আমরা যদি আজকের নরেন্দ্র মোদীর ভাষণ যদি দেখি, সেটি দুইটি ঘোষণা খুব স্পষ্ট এসছে যেটিতে বাংলাদেশ খুব উপকৃত হবে। একটি হচ্ছে ব্যবসায়ীদের ভিসার 3 বছর ভিসাটা বাড়ানো, এটা একটি চিকিৎসার জন্য যে ভিসা সেটাকে দ্রুততম সময়ে দিয়ে দেওয়া। এই দুটি, বিশেষ করে চিকিৎসার ব্যাপারটাতে বাংলাদেশের খুব সরাসরি আছে। এবং নরেন্দ্র মোদী তার নিজের জায়গা থেকেই বলেছেন যে ভারতের অন্য প্রতিবেশী দেশগুলির সঙ্গে ভারতের বাণিজ্যের যে বৈষম্য, সেটা উনি বলেছেন না মানে গ্রহণযোগ্য, না টেকসই, যেটা দীর্ঘদিন এরকম চলতে পারে না। বরং তিনি কিছু সুয়মোটো প্রস্তাব দিয়েছেন। কিন্তু আমরা অন্য দেশগুলি থেকে, কিন্তু আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা দেখেছি যে তিনি বলেছেন যে কতগুলি জায়গায় আমাদের সুস্পষ্ট ঐক্যমত থাকার কথা। কিন্তু বাকি যে কথাগুলি, যেমন যাদের কথাগুলি আসলে এই সম্মেলনকে কার্যকর করার ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখতে পারে, তার মধ্যে পাকিস্তানে খুব একাডেমিক একটা বক্তৃতা, আমি নওয়াজ শরীফের যে বক্তব্য শুনেছি, একাডেমিক একটা বক্তৃতা, এবং সেই বক্তৃতায় এটি অহরহ যেসব জায়গায় বলেন সেই জায়গাটাতে তার বাইরে যেতে পেরেছেন বলে আমার মনে হয় না।
এই বিশেষ করে আমরা যেটা দেখেছি গতকালকে শীর্ষ সম্মেলন শুরু হওয়ার আগেই এক রকমের খুব দুর্ভাগ্যজনক যে কানেক্টিভিটি এস্টাবলিশ করার জন্য যোগাযোগের ক্ষেত্রে যে চুক্তি হওয়ার কথা ছিল সেটা আসলে মন্ত্রী পর্যায়েই ভেস্তে গিয়েছে, কারণ সব দেশ যথাযথভাবে প্রস্তুত হয়ে আসেনি। এই ধরনের চুক্তি হওয়ার ক্ষেত্রে প্রত্যেকটা দেশই তার মন্ত্রিসভার অনুমোদন প্রয়োজন হয়, সেই জিনিসটি হয়নি। তো এই যে মানে যেখানে আমরা মনে করছি যে এই আঞ্চলিক জোটটা পৃথিবীর সার্কের পরে হয়েছে, এরকম অনেক আঞ্চলিক জোটও এখন ওই অঞ্চলকে প্রতিনিধিত্ব করছে, কিন্তু আমরা আসলে সার্ক সেই মানে এই অঞ্চলটাকে বিশ্বে প্রতিনিধিত্ব করতে পারছি না। সেটি কিন্তু বক্তৃতায় সার্ক নেতৃবৃন্দ বলেছেন যে পৃথিবীর 1/5 জনগোষ্ঠী যে অঞ্চলটাতে বসবাস করে সেই অঞ্চলের এই জোট একটি। আপনি ইউরোপিয়ান ইউনিয়ন যদি বাদও দেন, আমাদের একদম কাছে যদি দেখেন আসিয়ান, যেটি সাউথ ইস্ট এশিয়ান নেশনসগুলি, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মিয়ানমার, তারা মিলিয়ে যেটা করেছে, তারাও কিন্তু একটা এফেক্টিভ জায়গায় গেল। কিন্তু আমরা কিন্তু এইখানে এই 18তম সার্ক পর্যন্ত যে আপনি দেখেন, হতাশার জায়গাটা আপনি পরিষ্কার করেই বললেন যে এটি রাজনৈতিক নেতৃত্ব দিক নির্দেশনা দিবে আর আমলা বা ব্যুরোক্রেসির এটা বাস্তবায়ন করবে। কিন্তু একটি জিনিস বোধহয় আমার কাছে খুব মানে স্পষ্ট করেই বলতে হয় যে এই অঞ্চলের রাষ্ট্রগুলির যে রাজনৈতিক যে দৃশ্যপট, রাজনৈতিক যে চেহারা, সেটি যেহেতু একটা স্থিতিশীলতার মধ্যে থাকে না, সেই জন্য বোধহয় সংগঠনগতভাবেও সার্ক খুব শক্তিশালী হয়ে ওঠে না। বুলবুল ভাই, আমাদের সহকর্মী সুলতানা রহমান আছে, আমরা একটু কাঠমান্ডু থেকে জেনে আসি যে তার কি। সুলতানা, আপনি তো আজকে সারাদিনই ছিলেন, মূলত আমরা আপনার কাছ থেকেও আপনার এক ধরনের হতাশার কণ্ঠস্বর আমরা পাচ্ছিলাম, কিন্তু এই হতাশাটা কি কারণে? আপনার কি মনে হয়েছে যেই প্রত্যাশা নিয়ে সবাই এই শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছিল সেই প্রত্যাশাটা এখনো শীর্ষ সম্মেলন শেষ হয়নি, সেই প্রত্যাশা অনুযায়ী আসলে এখান থেকে ফলাফল আসবে না? আসলে আপনি দেখেন এই সম্মেলনকে ঘিরে তিনটি বিষয় সবার কাছে খুব গুরুত্বর সঙ্গে বিবেচিত হচ্ছিল। সেটি হচ্ছে গিয়ে সড়ক, রেলপথে যোগাযোগ এবং বিদ্যুতের সহযোগিতা এই অঞ্চলকে কেন্দ্র করে। তো আপনি জানেন সার্কের তিনটি পর্যায়ে আসলে সার্কের বৈঠকগুলি অনুষ্ঠিত হয়। প্রথম পর্যায়ে স্ট্যান্ডিং কমিটির বৈঠক, সেখানে সেই বৈঠকে সচিব পর্যায়ের সচিবরা অংশ নেন। ফলে ওই বৈঠকে সচিবরা কিন্তু একমতে আসতে পারেননি যে এই তিনটি চুক্তি সই হবে কি হবে না। তারা সেই একমত হতে না পেরে তারা সেই বিষয়টি আসলে ঠেলে দেন মন্ত্রী পর্যায়ের বৈঠকের উপর, এবং সেখান থেকেই কিন্তু সচিব পর্যায়ের বৈঠক থেকে কিন্তু আভাস আসে যে এই আসলে চুক্তি তিনটি মূলত দুটি যে হচ্ছেই না তারা সেটি মোটামুটি চূড়ান্তই, আর বিদ্যুতের চুক্তিটি হলেও হতে পারে এমন একটি অবস্থায় ছিল। গতকাল যখন মন্ত্রী পর্যায়ের বৈঠক হলো এবং আমাদেরকে সন্ধ্যায় আসলে ব্রিফ করলেন, সেখান থেকে জানিয়ে দেয়া হলো, আমাদের পররাষ্ট্রমন্ত্রী ব্রিফিং করেছিলেন, তিনি জানিয়েছেন যে আসলে কয়েকটি দেশ তাদের ইন্টারনাল প্রসেস সম্পন্ন করতে পারেনি বলে আসলে এই চুক্তি দুটি হচ্ছে না, এবং সন্ধ্যায় তারা বৈঠকটি স্থগিত করে রাতের বেলায় আবারও তারা বসার কথা জানিয়েছিলেন, এবং সেখান থেকে একটি সিদ্ধান্ত আসতে পারে বিশেষ করে বিদ্যুতের সহযোগিতার বিষয়টি নিয়ে। কিন্তু রাতের বেলায়ও যখন তারা ডিনারের পরে যখন বৈঠকে বসেন, সেখানে এই বিষয়টিতেও তারা একমতে আসতে পারেননি। ফলে আসলে সার্ক সম্মেলন, এই 18তম সার্ক সম্মেলন শুরুর আগেই আসলে শেষ হয়ে যায়, এমনটি কিন্তু আসলে যারা বিশ্লেষক আছেন, কূটনৈতিক বিশ্লেষক, তারা কিন্তু এমনটাই বলছিলেন। এবং আজকে যখন শীর্ষ নেতাদের বৈঠক হলো, তাদের আসলে এজেন্ডা কি এই নিয়ে কিন্তু আসলে এক ধরনের আপনি দেখবেন তাদের বক্তব্যগুলো, প্রত্যেক শীর্ষ নেতার বক্তব্যেই কিন্তু এক ধরনের হতাশা আছে। যদিও তারা সম্ভাবনার কথাই বলছেন, কিন্তু তার প্রত্যেকেই কিন্তু বলছেন যে গত 3 দশকে এই সার্ক প্রতিষ্ঠার পর থেকে কি আসলে অর্জন করা গেছে, তারা কিন্তু প্রত্যেকে এই প্রশ্নটি করেছেন। আপনি যদি নরেন্দ্র মোদীর বক্তব্যটি শুনেন, তা আপনি দেখবেন যে সাউথ এশিয়ার আসলে এই ফোরাম বিশ্বের কোথায় অবস্থান করে, তিনি কিন্তু একদম স্পষ্টভাবে বলছেন যে নো ওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড আর কালেকটিভ এফোর্টস মোর আর
নোওয়্যার এলস ইট ইজ সো মডেস্ট। এবং আর কোথাও এতটা আর্জেন্ট সাউথ এশিয়ায় যতখানি জরুরি ভিত্তিতে একটা যৌথ উদ্যোগ প্রয়োজন, যৌথ নেতৃত্ব প্রয়োজন, পৃথিবীর আর কোনো অঞ্চলে এতটা নাকি এতটা জরুরি ভিত্তিতে প্রয়োজন নেই। এটা কিন্তু নরেন্দ্র মোদী বলেছেন। আপনি জানেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কিন্তু একই ধরনের কথা বলেছেন, যে এই অঞ্চলে একটা আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর তাগিদ কিন্তু তিনি দিয়েছেন। এবং সব নেতারাই কিন্তু এই সম্ভাবনার দিকটি কথা বলছেন এবং সঙ্গে সঙ্গে হতাশার কথা বলছেন। ফলে আসলে এইবারের সম্মেলন থেকে কি আসবে এটা কিন্তু এক ধরনের অনিশ্চিত। এবং আপনি জানেন যে আমরা যদি এই সম্মেলনের পাশাপাশি বেশ কিছু বায়োল্যাটারাল বৈঠক হয়, সেই বৈঠক থেকে কোনো ধরনের আশাব্যঞ্জক কিছু পাওয়া যাবে বলে কি মনে হচ্ছে আপনার? আজকে ভারত এবং পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠক হয়েছে। আসলে আজকে সারাদিনই আসলে দ্বিপাক্ষিক নানান ধরনের দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। আমি যদি বাংলাদেশকে ফোকাস করি তাহলে আপনি দেখবেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন নরেন্দ্র মোদী, নওয়াজ শরীফ। এটি একেবারেই অনির্ধারিত একটি বৈঠক ছিল এবং নওয়াজ শরীফ নিজ উদ্যোগে নিজে আগ্রহ প্রকাশ করে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন। নেপালের সঙ্গে একটি বৈঠক হয়েছে। ফলে নেপালের সঙ্গে যেই একটা চুক্তির কথা প্রধানমন্ত্রী বলেছেন সেটি হচ্ছে, আপনি জানেন এটি আগেও আসলে আলোচনা হয়েছে এবং ভারতের আপত্তির কারণে এটি হতে পারছে না। নেপাল ভুটান হয়ে বাংলাদেশের পণ্য নেপাল এবং ভুটানে যাওয়ার জন্য যে ট্রানজিট দরকার, সেই ট্রানজিটটি ভারতের মাঝখানে, এবং ভারত সেই অনুমোদনটি আসলে দিচ্ছে না বলেই কিন্তু এই ব্যবসায়িক যে এই সম্ভাবনাটি কিন্তু আসলে হচ্ছে না। ফলে নানান পথ ঘুরে আসলে পণ্য আদান প্রদান করা হচ্ছে। প্রধানমন্ত্রী নেপালের প্রধানমন্ত্রীকে আশ্বাস দিয়েছেন যে তিনি ভারতের প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাবেন যত দ্রুত সম্ভব এই ট্রানজিটটি দেয়া যায়। ফলে এখানে আসলে একটা সম্ভাবনার দিক থাকতেই পারে। এছাড়া বাংলাদেশ বেসরকারিভাবে নেপালে হাইড্রোলিক পাওয়ার ইনভেস্ট করার কথা আমাদেরকে জানিয়েছেন সন্ধ্যায় ব্রিফিংয়ে ইকবাল সোবহান চৌধুরী। বৈঠকে নেপালের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এই দুটি বিষয়ে মোটামুটি আলোচনা হয়েছে। তবে আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা আবার আপনার কাছে ফিরে আসবো। বুলবুল ভাই, সুলতানা যেটা জানাচ্ছিল যে সার্ক সম্মেলনে, শীর্ষ সম্মেলনে হয়তো আসার খুব বেশি এখনো তিনি দেখছেন না, কিন্তু দ্বিপাক্ষিক যে বৈঠকগুলি হয়েছে সেখানে অনেক কিছুই কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। আমি আগের অংশে সেই কথাই বলছিলাম। মাঝখানে আমরা একটু বলে নেই দর্শকদের যে আমাদের সঙ্গে ইতিমধ্যে যোগ দিয়েছেন অধ্যাপক দেলোয়ার হোসেন। স্যার, স্বাগত আপনাকে। আমি খালি একটু শেষ করি, তারপরে অধ্যাপক দেলোয়ারের কাছে আপনি যাবেন। যে আমি কিন্তু সেই কথাটি বলছিলাম যে সার্ক অঞ্চলের যে অর্জনগুলি, সেই অর্জনগুলি দ্বিপক্ষীয়ভাবে আলোচনার ভিত্তিতে বা দ্বিপক্ষীয় সমঝোতার ভিত্তিতে যা অর্জিত হয়েছে, যেমন ধরেন বাংলাদেশের সঙ্গে যে তিনটি বিষয়ে সুলতানা বললেন যে সার্ক সম্মেলনের ওভারঅল যে এজেন্ডার মধ্যে এটা অর্জন হওয়ার কোনো সম্ভাবনা নাই। সড়ক যোগাযোগ, রেল যোগাযোগ এবং বিদ্যুৎ, এই তিনটিতে কিন্তু ভারতের সঙ্গে আমাদের একটা চমৎকার সম্পর্ক তৈরি হয়েছে এবং নেপালের সঙ্গে বা ভুটানের সঙ্গে আমরা বিদ্যুতের কানেক্টিভিটির একটা আলোচনাও চলছে, বিদ্যুৎ এবং গ্যাসের। আমার কাছে মনে হয়েছে যে রাজনৈতিক নেতৃত্বে, যে অভ্যন্তরীণ রাজনৈতিক নেতৃত্বের যে পরিবর্তন, সেটিও সার্কের শক্তিশালী অবস্থানকে মানে খুব ভালো জায়গায় নিয়ে যেতে পেরেছে মনে হয় না। আপনি যদি দেখেন এই যে 18তম যে সার্ক সম্মেলন হচ্ছে, সেখানে শুধুমাত্র পাকিস্তান, বাংলাদেশ এবং শ্রীলঙ্কার এই তিনজন হচ্ছে যারা সার্কের পুরনো নেতা, আর বাকি পাঁচজনই কিন্তু প্রথমবারের মতো সার্কে আসলেন। কাজে আনুষ্ঠানিকতাটা বুঝতেও তাদেরটা সময় লাগবে। এবং মালদ্বীপে এই সার্ক সম্মেলন হলো মানে 3 বছর পরে, শিডিউল যে সম্মেলন হওয়ার কথা ছিল তার 3 বছর পরে। কাজে সার্কের যে খুব সাংগঠনিকভাবে যে তারা খুব পরিচালিত একটা, যেটি আপনি বলছেন এফেক্টিভ জোট হিসেবে, সেটি হচ্ছে না কিন্তু, মানে সেটি আমরা দেখতে পাচ্ছি না। তবুও আমার যেটা ধারণা যে এই যে সুলতানা যেটি বললেন যে এইরকম একটি জায়গায় দ্বিপক্ষীয় যে আলোচনাগুলি হয় তার থেকে কিছুটা অর্জন হবে। কিন্তু সবচেয়ে নেতিবাচক দিক যেটি, যে এটি জাতিসংঘ সম্মেলনের সময় আপনি দেখবেন যে বিশ্ব নেতাদের সাইডলাইন বৈঠকগুলি হয়, সেই বৈঠকগুলি অনেক ধরনের রাজনৈতিক এবং অর্থনৈতিক নানা প্রভাব ফেলে। কিন্তু আপনি এইখানে সার্কের বড় দুটি যে প্লেয়ার ভারত এবং পাকিস্তান, তারা কিন্তু আনন্দবাজার আজকে লিখেছে, শিরোনাম করেছে যে এত কাছাকাছি কিন্তু মুখ দেখা দেখি শুধুমাত্র অনুষ্ঠানেই
কথাও হয়নি, মানে মোদি এবং নওয়াজ শরীফের মধ্যে। কাজেই এই দুইটি বড় প্লেয়ারের মধ্যে এই যে অস্বস্তিকর অবস্থা, সেটি কিন্তু গোটা সার্কের মধ্যে একটা প্রভাব ফেলে। কাজেই হয়তো বাংলাদেশ তার নিজস্ব প্রয়োজনে ভারতের সঙ্গে বাইল্যাটারাল বৈঠক করবে, নেপালের সঙ্গে বাইল্যাটারাল বৈঠক করবে, অন্যরা বাইল্যাটারাল বৈঠক করবে, সে বাইল্যাটারাল বৈঠক থেকে আমরা উপকৃত হব। কিন্তু আপনি যেটি বারবারই বলার চেষ্টা করছেন যে এই অঞ্চলের জোট হিসেবে যে মানে দৃশ্যমান একটা শক্তিশালী অবস্থান নিয়ে দাঁড়ানো,